হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বিদ্বেষ বিদ্বেষ এমন একটা জিনিস যার কোনো শেষ নেই। বিদ্বেষ একটু একটু করে ভেতর থেকে একটা ভিতকে খুঁয়ে দিতে পারে। বিদ্বেষ এমন একটা জিনিস যে বিদ্বেষের পথে হাঁটতে হাঁটতে টুকরো টুকরো হয়ে যেতে হয়। ইতিহাস সাক্ষী রয়েছে। আমরা বলি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ বিদ্বেষ এমন একটা জিনিস যে চাইলে আমার ওপর দিয়ে শত সহস্র আঘাত আসুক, আমার ভিতে ঘুম ধরে যাক, কিন্তু তার সত্ত্বেও বিদ্বেষকে টিকিয়ে রাখতে হবে। আমরা দেখেছি না কিভাবে জিহাদি তৈরি করা হয়, কিভাবে জঙ্গি তৈরি করা হয়। পাকিস্তানে ছোট ছোট বাচ্চাদের কিভাবে বিদ্বেষটাকে মাথার ভেতরে ঢুকিয়ে তাদেরকে জীবন্ত মানব বোমা বানিয়ে দেওয়া হয়। প্রাণ চলে যায় নাকি ধর্মের জন্য, নাকি অনেক পুণ্যের জন্য, কিন্তু আসলে পুণ্য ধর্ম এভাবে হয় বুঝি? হয় না তো। বাংলাদেশ আসলে ঠিক তেমনই। পূর্ব পাকিস্তান, আগের আফগানিস্তান, ঠিক সেই পথে চলছে। ভাবতে অবাক লাগে, এত বিদ্বেষ এতদিন ধরে জমিয়ে রেখেছিল তারা বুকের মধ্যে। কারা এরা? এই কট্টরপন্থী উগ্র মৌলবাদী নেতারা আগেও ছিল, এখনো আছে। হয়তো আগে প্রকাশ্যভাবে কথা বলার লাইসেন্সটা ছিল না, এখন সেই লাইসেন্সটা পেয়ে গেছে এরা। কিরকম ভাবে? ভাবলে অবাক হবে, শুনলে অবাক হবেন। বাংলাদেশে রীতিমতো তালিবানি ফতোয়া দিয়ে এই মুহূর্তে রাস্তায় রাস্তায় মিছিল চলছে, স্লোগান চলছে। না, কোনো চাকরির জন্য নয়, ইউনুসের থেকে হিসেব চাওয়ার জন্য নয়, কেন ব্যাংকের এই অবস্থা তা জানার জন্য নয়, কেন রিজার্ভ ভাড়ার এসে তলানিতে ঠেকেছে তা জানার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। এমনকি কবে ইলেকশন হবে তা জন্য নয়। এই মুহূর্তে বাংলাদেশে রাস্তায় রাস্তায় মিছিল চলছে, বড় বড় র্যালি চলছে। কি ফতোয়া জারি করে জানেন? ফতোয়াটা মারাত্মক। ফতোয়াটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো হোটেল, যে কোনো ক্যাফে, যে কোনো রেস্টুরেন্ট, সেই সমস্ত রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল যে কোনো স্তরের হোক, 5 স্টার হোক, 3 স্টার হোক, কিংবা রাস্তার ধারে ফুটপাতের হোটেল হোক, সেই হোটেল চালাতে গেলে, হোটেল খোলা রাখতে গেলে সেখানে রাখতেই হবে গরুর মাংস, বাধ্যতামূলক গো মাংস। যেখানে যে হোটেলের মেনুতে গরুর মাংস থাকবে না, সেই হোটেল খুলে রাখতে দেওয়াও হবে না। সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে, জোর করে সেই হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হবে। ভাবুন অবস্থা। হতেই পারে সমস্ত হোটেল, সমস্ত ক্যাফে, সমস্ত রেস্টুরেন্ট তো সমস্ত মুসলমান ভাইদের নয়। হিন্দুরাও তো সেখানে রয়েছেন যারা ব্যবসা করে খান, করে কমে খান। তারা যদি মনে করেন যে তাদের হোটেলে তারা গরুর মাংস রাখবেন না মেনুতে, তাহলে তারা ব্যবসা করতে পারবেন না, তারা ধনে প্রাণে মারা যাবেন। জোর জবরদস্তি দোকান বন্ধ করে দেওয়া হবে, প্রয়োজনে দোকানে ভাঙচুর করা হবে, দোকান জ্বালিয়ে দেওয়া হবে। এমন নয় যে এই ঘটনা এর আগে ঘটেনি, এর আগেও ঘটেছে। কিন্তু এখন এই ইউনুসের জমানায় সবাই এই লাইসেন্স পেয়ে গেছে, ছাড়পত্র পেয়ে গেছে, খুলে এই সমস্ত ফতোয়াগুলো চাপিয়ে দেওয়ার। কি ভাষায় কথা বলছে তারা! এবং সেখানেও ছত্রছত্রে রয়েছে ভারত বিদ্বেষ, সেখানেও ছত্রছত্রে রয়েছে নির্দিষ্ট একটা ধর্মের বিশ্বাস, সেই ধর্মীয় ভাবাবেগ তাকে আঘাত করার কি অসহ্য, অসভ্যের মতো, নির্লজ্জের মতো কৌশল। একটা ছক যাতে আস্তে আস্তে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেওয়া যায়। বাংলাদেশে থাকতে গেলে তোমাকে বাংলাদেশের ধর্মগুরু যারা, সংখ্যাগুরু যারা মুসলমান ভাই বোনেদের, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের মতো করে থাকতে হবে, তাদের মতো করে খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। হতে পারে কোনো দেশ এরকম ভাবে? আদৌ এটা গণতন্ত্র যারা গণতন্ত্রের কথা বলে? আর এখানে ছত্রছত্রে ভারত বিদ্বেষ, আসলে ছত্রছত্রে হিন্দু বিদ্বেষ। এটা হচ্ছে বড় কথা। তারা বড় কথা বলেন না যে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ নাকি এক নয়, আসলে এক। বিদ্বেষ সব জায়গায় রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। ভারত বিদ্বেষ আমরা ছত্রছত্রে দেখেছি, ভারতের পতাকাকে অপমান করা দেখেছি আমরা, জায়গায় জায়গায় ফলাও করে নিজেরা তার প্রমোশন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ছবি তুলে পোস্ট করেছেন, বলেছেন দেখো আমার ইউনিভার্সিটি, আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয় এগিয়ে গেল ভারতকে অপমান করার জায়গায়। তারা জানে না যে এখনো ভারতের দয়ায়, ভারতের সাহায্যে তারা বেঁচে পড়তে রয়েছে। আর আজ এই নয়া ফরমান, নয়া ফতোয়া বাংলাদেশের জেলায় জেলায়, শহরে শহরে এই ফরমান ফতোয়া চলছে। এখন বিশাল বড় বড় র্যালি হচ্ছে, র্যালি থেকে রক্ত গরম করা স্লোগান দেওয়া হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, বিভেদ তৈরি করা হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। অথচ ইউনূসের আমলে ইউনূস যার জন্য আসা, সেই নাকি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নাকি ইউনূসের ক্ষমতা দখল। অথচ গোটা দেশ জুড়ে সংখ্যালঘু হত্যা, সংখ্যালঘু অত্যাচার, সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের জিনা হারাম করে দেওয়া, তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার জন্য যাবতীয় কৌশল রাখতে কিছু কসুর রাখছে না সেখানকার সংখ্যাগুরু কট্টরপন্থী উগ্র মৌলবাদীরা। প্রকাশ্যে তারা বলছেন গরুর মাংস রাখতে হবে সমস্ত হোটেলে, সমস্ত ক্যাফেতে, সমস্ত রেস্টুরেন্টে। যেখানে মেনুতে গরুর মাংস থাকবে না, গো মাংস থাকবে না, সেই হোটেল, সেই ক্যাফে, সেই রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে, ঝাঁপ ফেলে দেওয়া হবে, প্রয়োজনে ভাঙচুর হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে। শুনবেন, আমরা রিপাবলিক বাংলা কোনো ভুল খবর দেখাই না, যেটা ঘটছে সেটা দেখাই, যেটা দেখাতে বাকিরা ভয় পায়, যেটা বাকিরা চেপে যায়, বাংলাদেশ যা দেখাতে চায় না লুকিয়ে রাখে। সোজাসুজি স্বর্ণালীতে আমি স্বর্ণালী সরকার সেই ছবিগুলো দেখাবো, কিন্তু এমনি এমনি নয়, তথ্য প্রমাণ সহ, তথ্য প্রমাণ সহ দেখাবো। দেখুন, দেখুন, শুনুন সেই বক্তব্য, কারণ এটা কোনো গল্প কথার ক্লাস নয়। যা ঘটছে বাংলাদেশে সেটা তুলে আনার, সেটা সত্যি ঘটনা সত্যিভাবে দেখানোর, প্রচার করানোর দায়িত্ব রয়েছে আমার। দেখুন, গরু কারো মা নয়, গোস্ত রাখতে নাই কোনো ভয়। গরুর গোস্ত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোস্ত রাখা বাধ্যতামূলক। গরুর গোস্ত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোস্ত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোস্তের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদের ঐতিহ্য দিন ইসলামের অন্যতম একটা নিদর্শন বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে সেখানে তারা রামের মন্দির করেছে। এখানে তারা কিসের সম্প্রীতি দেখালো? সম্প্রীতি শুধু বাংলাদেশে মানুষ দেখাবে, আর যারা মুসলমান পরিচয় দিবে, মুসলমান পরিচয় দিবে অথচ গণগ্রস্ত রাখবে না, এরা হচ্ছে ইসকন এবং হিন্দুত্বের দালাল। এই দালালগুলোকে এখন চিহ্নিত করা সময়ের দাবি। অতএব আমি সার সংক্ষেপ এটাই বলে দিতে চাই, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবা, মুসলমান রেস্টুরেন্ট রাখবা, গরুর গোস্ত তোমাদেরকে রাখতে হবে। যদি না রাখো তোমাদের হোটেল বন্ধ করে দেওয়া হবে। কি শুনলেন? বিশ্বাস হলো তো? আজকের ছবি, গতকালের ছবি, রীতিমতো রাস্তা র্যালি করার ছবি। কারণ ওই যে বললাম, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আর কোনো খবর দেখাই না, দেখাইও নি, দেখাচ্ছিও না, ভবিষ্যতেও দেখাবো না। তথ্য প্রমাণ এটাই বলছে বাংলাদেশে এই ধরনের ফতোয়া ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গেছে। কয়েকটা ক্লিপিংস যেগুলো সম্ভব হলে আমি দেখালাম, কিন্তু এই ধরনের ফতোয়া আরও অনেক চলছে। ভয়ঙ্কর অবস্থায় রয়েছে সেখানে। সংখ্যালঘু হিন্দুরা কিভাবে প্রাণে বাঁচবেন, কিভাবে নিজের ধর্মে থাকবেন, বিশ্বাসে থাকবেন, তারা ভেবে পাচ্ছেন না। কোথায় যাবেন? সব সময় সব জায়গা থেকে বাড়ি ঘর বেচে, জমি জমা বেচে দেশান্তরিত হওয়া সম্ভব নয়। তারা তো জানেন, যারা এই দেশে এর আগে এসেছেন, যারা বাংলাদেশ থেকে ভিটে মাটি ছেড়ে যাদেরকে আসতে বাধ্য করা হয়েছে, তারা জানেন ভিটে ছাড়ার যন্ত্রণা কি। ভাবতে পারছেন? আচ্ছা, ছেড়ে দিলাম সেখানকার দেশের, সেখানকার হিন্দুদের কথা আমি ছেড়ে দিলাম। ভাবুন, এদেশ থেকে যাদের কোথাও ইতিহাস রয়েছে বাংলাদেশে, যশোর, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, আরো অনেক জায়গায় যাদের কোনো এক সময় বাড়ি ছিল, আমাগো দেশ বলতেন তারা, তাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, পুকুর ছিল, জমি ছিল, চণ্ডী মণ্ডপ ছিল, ঠাকুর দালান ছিল, সব গেছে। যদি আজ সে সমস্ত মায়েদের, মাসিদের, কাকিমাদের, জেঠিমাদের কখনো মনে হয়, কখনো তারা বলেন যে আমাকে একবার দেখিয়ে নিয়ে আসবি, একবার নিজের দেশটা দেখতে যাব,
সেই ছেড়ে আসা দেশটা দেখতে যাব, সেই ছেড়ে আসা ভিটে মাটিটা দেখতে যাব। অনেকেরই তো আবেগ রয়েছে যারা এই পারে রয়েছেন, তারা যদি যান ওপারে, ভাবুন তাদের অবস্থা। তারা ওপারে গিয়ে কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে পারবেন না অনেকেই, কারণ অনেকেই নিজের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে গরুর মাংস খেতে পারেন না, খান না। এটা তো নিজস্ব ব্যাপার, নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভক্তি, নিজস্ব ধর্মীয় ভাবাবেগ। তাতে এইভাবে জোর করে আঘাত করার জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছে একটা গোটা দেশের উগ্র কট্টরপন্থী মৌলবাদীরা। এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটলে ব্যবসা পর্যন্ত তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু এইটুকু নয়, এইটুকু শুধু নয়, যারা ভাবছেন যেটা তো সামান্য মাত্র বিষয়, কি যায় আসে, না হয় মাংসই খাবে না যদি এত সমস্যা থাকে, তাদেরকে বলি শুধুমাত্র এইটুকু নয় দাদারা দিদিরা, চলুন দেখাই আপনাদেরকে এই তৃতীয়বার স্বাধীন হওয়ার আমলে হিন্দুরা বিভিন্ন প্রান্তে কি অবস্থার মধ্যে রয়েছেন। যারা দেশ ছাড়তে পারছেন না, যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্ট করতে পারছেন না, তারা আসলে কি অবস্থার মধ্যে রয়েছেন চলুন দেখাই। কয়েকটা পয়েন্ট দেখাবো, খুব মন দিয়ে গুরুত্ব সহকারে দেখুন যে এই মুহূর্তে কি অবস্থার মধ্যে রয়েছেন তারা। আমি প্লিজ টিমকে বলবো প্লিজ প্লে করতে, ফায়ার করতে। বাংলাদেশে হোটেলে গোমাংস বাধ্যতামূলক, যেটা আগেই বললাম আমি, বাংলাদেশের হিন্দু বিরোধী ফতোয়া জারি করা হয়েছে। হোটেলে হোটেলে গরুর মাংস রাখার নিদান দেওয়া হয়েছে হোটেলে হোটেলে, এবং নো বিফ লেখা হোটেলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হোটেলের বাইরে অনেক সময় লেখা থাকে নো বিফ। এতদিন বাংলাদেশের অনেক হোটেলে লেখা থাকতো, সেরকম হোটেল দেখতে পাওয়া যেন না যায়, কোনো নো বিফ সাইন যেন দেখতে না পাওয়া যায়। গরুর মাংস না থাকলে হোটেল বয়কট করার ডাক দেওয়া হয়েছে। নো বিফ হোটেলের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদি কোনো হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট সেখানে বিফ রাখে অর্থাৎ গরুর মাংস রাখে, তাহলে তার লাইসেন্স বাতিল করার কথা বলা হয়েছে। বিফ অর্থাৎ গো মাংস অর্থাৎ গরুর মাংস। হিন্দু হোটেল বর্জনের ফতোয়া জারি করা হয়েছে। ভাবুন, যে সমস্ত হিন্দু হোটেল রয়েছে বাংলাদেশে সেগুলো বর্জন করার ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশি নয়? কে দেবে এই প্রশ্নের উত্তর? হিন্দু হোটেল বর্জনের রীতিমতো ফতোয়া জারি করা হয়েছে। বাংলাদেশের হোটেলে চলছে, বিভিন্ন জায়গাতে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমি আরো ছবি দেখাবো, শুধুমাত্র এইটুকু নয়, বাকি অন্যান্য জায়গাতেও বাংলাদেশের হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে সেই ছবিটাও তুলে ধরার চেষ্টা করব। এটা তো দেখালাম বাংলাদেশ হোটেলের কথা, এবং এই সংক্রান্ত বিষয় যারা এই মুহূর্তে তারেক রহমান বড় বড় কথা বলে, ভারত বয়কটের ডাক দেন, কি পরিমাণ বিদ্বেষ ছড়াচ্ছেন তারেক রহমান, তার একটা বক্তব্য শোনাবো, দেখুন। বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা, এটা অনেক হোটেলই রাখে না। তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না, আমি সেই হোটেলে ভাত খাই না। এত মানে চুলকানি কেন? হ্যাঁ, এটা তো এখনো বাংলাদেশে আছে, ভারতের অঙ্গরাজ্য হয়নি। যদি কোনোদিন হয় সেদিন এটা কইরো, সেদিন আমরা দেখবো নি। ঠিক আছে, তোমাদের সাথে কেমন করে লড়াই করা লাগে আমরা লড়াই করবো নি, ওই দিন আমরা দেখবো। সুতরাং আপনারা যারা যে সকল দোকান বলবে গরুর মাংস নাই বা গরুর মাংস রান্না করে না, কোনো কিছু বলার দরকার নাই, ওই দোকান বয়কট, ওই দোকানে খাওয়া দরকার নাই আমার। এই তারেক রহমান গণপরিষদের নাকি নেতা, সেই তারেক রহমান যা পারছেন বলে যাচ্ছেন। ভাবতে পারছেন যে সেখানে কোন পর্যায়ে বিষ, কোন পর্যায়ে মানুষের মনে বিষ ঢোকাতে পারলে, বিদ্বেষ ঢোকাতে পারলে এই ধরনের কথা প্রকাশ্যে বলা যায়, এবং সেগুলোকে সরকার আরো বেশি প্রমোট করে। সরকার বলে যে হ্যাঁ বলো বলো আরো বলো আরো বলো, যাতে সুন্দর করে একটা হিন্দু শূন্য রাষ্ট্র বানানো যায়। হিন্দু হোটেল বর্জনের ডাক দেওয়া হচ্ছে। আরে হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নন? আমার কাছে তালিকা আছে, লম্বা তালিকা। এই জুলাই মাসে যা হয়েছে তাদের ভাষায় নাকি বিপ্লব হয়েছে, জুলাই মাসে নাকি বিশাল বড় বিপ্লব হয়েছে। যদি বিপ্লবে ধরে নিলাম তাদের ভাষায়, বাংলাদেশের ভাষায়, তাহলে জুলাই মাসের বিপ্লবে কোনো হিন্দু শহীদ হয়নি? হয়নি কোনো হিন্দু শহীদ? তাদের কথা কে বলবে? শুধুমাত্র যারা মুসলমান ভাইরা তারা শহীদ হয়েছেন তাদের কথাই বলা হবে, তারা উপদেষ্টা পদে যাবেন। হিন্দুদের সমস্ত স্বার্থ ত্যাগ বরাবর যুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, তাহলে কোন জায়গা থেকে কোন সাহসে এই তারেক রহমানরা বলতে পারে যে হিন্দু হোটেল বর্জন করুন,
হিন্দুদের ভাতে মারো, হিন্দুদের পেটে মারো, আসলে দেশটা হিন্দু বিদ্বেষী এবং সেই কারণে ভারত বিদ্বেষ। যেহেতু ভারতে এ ধরনের কোনো বিদ্বেষের চাষ হয় না, তাই তারেক রহমানের কথা বলছিলাম। তারেক রহমানের দেখুন ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ কিরকম ভাবে বাসা বেঁধে রয়েছে এই নতুন উপদেষ্টা মণ্ডলী, নতুন সরকারের ছত্রে ছত্রে, ভেতরে ভেতরে, রন্ধ্রে রন্ধ্রে। তারেক রহমানের আরো কিছু বক্তব্য শোনাবো, দেখুন। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই, যে অবস্থা আমরা সত্যতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। আচ্ছা দাঁড়ান, এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। উপায় নাই। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না, ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। ভাবতে পারছেন এরা চালাচ্ছে দেশ, এরা চালাচ্ছে দেশ। বুকে যাদের বিদ্বেষ তারা চালাবে দেশ। কিভাবে চালাবে দেশ? শুধুমাত্র হিন্দুদের ধরে প্রাণে মেরে। আর তারা ভাববেন যে হিন্দুদের কথা কেউ বলবে না। কি দারুণ ব্যাপার! বাংলাদেশের কোনো মিডিয়া বলবে না, বাংলাদেশের কোনো সরকার বলবে না, বাংলাদেশের কোনো নেতা বলবে না। বাংলাদেশের লোকজনেরা যদি ফেসবুকে আপলোড করে, ফেসবুকে তাদের কথা বলে, তাহলে ফেসবুকে সেই ভিডিও কাঁচি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ফেসবুকের সঙ্গে মিটিং করে ফেলেছে ইউনূস। বাংলাদেশ থেকে কোনো হিন্দুদের ওপর অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে। তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। কেন বলবো না? প্রত্যেক মুহূর্তে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে এই উগ্র মৌলবাদীরা আমাদের দেশের বর্ডার অঞ্চলে। এই উগ্র মৌলবাদের বিষ ছড়িয়ে যেভাবে পড়ছে বাংলাদেশে, তাতে এইভাবে হিন্দু নিধন কোনোভাবেই বরদাস্ত করা সম্ভব নয়। আরো খবর দিই আপনাদের, সত্যি খবর, যে খবর বিভিন্ন প্রান্ত থেকে আসছে। গতকালও দেওয়ার চেষ্টা করেছিলাম, আজকে আরো দিই। শুধুমাত্র এখানেই শেষ নয়। ভাবুন, হিন্দু হোটেল বর্জনের ডাক, এরপর হিন্দুদের কাছ থেকে তাড়ানোর ডাক দেবে বাংলাদেশের এই উগ্র কট্টরপন্থী মৌলবাদীরা। ইউনূসের প্রশ্রয় যাবে কোথায় হিন্দুরা? তাদেরকে ধনে প্রাণে মারার ষড়যন্ত্র। জানেন কি আপনারা হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে? দেখাই আপনাদের, ঝড়ের গতিতে দেখাই কি অবস্থার মধ্যে রয়েছেন বাংলাদেশি হিন্দুরা। দেখুন এবার, বাঁচার মরিয়ার চেষ্টা হিন্দুদের, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কি পরিস্থিতি সেখানে দেখুন। সিঁদুর মুছে ফেলা হচ্ছে একাধিক গ্রামে। গ্রামের মহিলারা তারা মাথায় সিঁদুর পরে বাইরে বেরোতে পারছেন না, বাজারে যেতে পারছেন না, ভয় আতঙ্কে। আবারও সেই ভয়ঙ্কর বিভীষিকা। সিঁদুর মুছে ফেলছেন বাংলাদেশের হিন্দু মহিলারা, বিবাহিত মহিলারা। শাখা পলা খুলে ফেলছেন তারা, হাত ফাঁকা রাখছেন। বিবাহিত মহিলারা শাখা পলা পরছেন না, নিজেদের পরিচয় ধর্ম গোপন করছেন। গলায় কণ্ঠীর মালা, এটা তো প্রমাণ রয়েছে, আপনারা শুনেছেন। এপার থেকে ইসকনের রাধারমন তিনি বলেছিলেন প্রকাশ্যে প্রত্যেকে গলার কণ্ঠীর মালা খুলে ফেলুন, কপালে জলের তিলক কাটুন, যাতে লুকিয়ে ফেলা যায় নিজের ধর্ম পরিচয়, নিজের ইষ্টপ্রীতি, সবকিছু যেন লুকিয়ে ফেলা যায়। রুদ্রাক্ষের মালা যাদের গলায় ছিল, হাতে ছিল, খুলে ফেলে দিয়েছে তারা। অনেক ক্ষেত্রে খুলে ফেলতে বাধ্য করা হয়েছে, অনেক ক্ষেত্রে তারা নিজেরাই খুলে ফেলেছেন। ভয়, মারের ভয়, ঘর ভাঙার ভয়, ঘর পোড়ানোর ভয়। নেক্সট, প্যান্ট শার্টের বদলে লুঙ্গি পরা শুরু করেছেন হিন্দু পুরুষরা। বিভিন্ন জায়গায় যারা হাটে বাজারে যান, কাজের ক্ষেত্রে, বাইরে, তারা লুঙ্গি পরা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই, শুধুমাত্র প্রাণে বাঁচতে। তাগা হাতে, লাল তাগা যাদের হাতে, যাদের লাল তাগা তাদের দেশ থেকে মেরে ভাগা। মনে পড়ছে তো স্লোগানটা? আসলে সেটা ঘটছে। হাতের লাল তাগা খুলে ফেলেছে তারা। কি ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। আর এরপর যদি তারেক রহমানের মতো এক শ্রেণীর নিকৃষ্ট শ্রেণীর মানুষ, জানোয়ারের মতো, পশুর মতো তারা এই ধরনের প্ররোচনামূলক কথা বলতে থাকেন, তাহলে বুঝতে পারছেন এই বিদ্বেষ
কীরকমভাবে ছড়িয়ে পড়বে। এই বিদ্বেষের শেষ কোথায় আমি জানি না, কিন্তু এই বিদ্বেষ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কের জায়গা রয়েছে একটাই, যে সত্যি সত্যি বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে না তো? এই প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমি আসবো আমার অতিথিদের কাছে যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। এক এক করে তাদের কাছে আসবো শুধুমাত্র এই বেসিক প্রশ্ন নিয়ে, যেখানে প্রকাশ্যে হোটেলে গরুর মাংস বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে এবং বলা হচ্ছে মেনুতে গরুর মাংস না থাকলে হোটেল বন্ধ করে দেওয়া হবে, হোটেল চালাতে দেওয়া হবে না, হোটেল পুড়িয়ে দেওয়া হবে। কোথায় যাবেন হিন্দুরা? কি পরিকল্পনা রয়েছে? আসলে বাংলাদেশকে হিন্দু শূন্য করার ছক রয়েছে? এই প্রশ্ন নিয়ে আসছি। তার আগে দেখুন একটা ছোট্ট মন্তাজ। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই, যে অবস্থা আমরা সত্যতাই চাই। আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, দিক থেকে হচ্ছে না হচ্ছে না। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, হিন্দুদের উপর খুব জুলুম অত্যাচার চলছে। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করবো যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। যে প্রশ্নগুলো নিয়ে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আবার আলাপ করে নিয়ে শুরুতে স্টুডিওতে দুজন রয়েছেন সাংবাদিক রক্তিম দাস এবং রয়েছেন লেখক দেবশ্রী চক্রবর্তী। দুজনেরই ভীষণ রকম কানেকশন রয়েছে। প্রত্যেক মুহূর্তে দুজনেই আমাকে জানান যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশের হিন্দুরা, কি ভয়াবহ অভিজ্ঞতা। প্রতিদিন অনেকেই অনেক ভিডিও আপলোড করতে পারেন না, অনেকে সোশ্যাল মিডিয়া আসতে পারেন না, ভয়ে যদি বাড়িটা এসে ভেঙে দিয়ে যায়, যদি কর্মক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়, যদি আরও অনেক কিছু সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু গোপনে তারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে খবর দিচ্ছেন তারা, এবং তাদের খবর বাংলাদেশের মিডিয়া দেখাবে না, আমাদের দেশের কিছু অংশের মিডিয়াও দেখাবে না, কিন্তু আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমরা দেখাবো। স্টুডিওর বাইরে থেকে রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দ মহারাজ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। যে তিনটে প্রশ্ন আমি রাখছি শুরুতে আপনাদের প্রত্যেকের কাছে, দেখুন তার উত্তর পাওয়া যায় কিনা আজ। প্রথম প্রশ্ন, বিদ্বেষের চাষ হচ্ছে বাংলাদেশে, আজও কোনো রকম ভাবে কোনো সম্প্রীতির উদ্দেশ্য দূর দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেকেন্ড, জোর করে ধর্ম কারা, বিশ্বাস কারার ছক চলছে, আসলে বোধহয় নেপথ্যে হিন্দু শূন্য করার ছক চলছে। প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। তৃতীয়, বাংলাদেশের দেউলিয়া হতে আর বোধহয় মাত্র 3 মাস, কেন এটা আমি পরে বলবো, একটু বাকিদের কথা শুনে নি, তারপর আমি ধীরে ধীরে আসছি। যে যখন এই বিদ্বেষের চাষ হচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের ভাড়ার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। খালি হিন্দু তারাও, হিন্দু মারো, হিন্দু পোড়াও, হিন্দুদের বাড়ি থেকে বার করো, হিন্দুদের দেশ ছাড়া করো, আর নিজেরা কি হবে, কি খাবে, কি পড়বে, হিসেব নেই কোনো। দেউলিয়া হয়ে গেছে দেশটা, ভেতর থেকে পুরো ফাঁপা হয়ে গেছে, কিন্তু বিদ্বেষ রয়েছে। আমি শুরুতেই আসবো, রক্তিমদা এবং দেবশ্রী আমাদের সঙ্গে রয়েছেন। ভাবা যে এই ধরনের ফতোয়া ওপেনলি দেওয়া হচ্ছে, যে যে হোটেলে বিফ থাকবে না সেই হোটেল বয়কট করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ব্যবসা নষ্ট করে দেওয়া হবে। হিন্দু হোটেল বর্জন করো, মানে হিন্দুরা হোটেল চালাতে পারবে না, হিন্দুরা ক্যাফের মালিক হতে পারবে না, হিন্দুরা রেস্টুরেন্ট ক্যাফে চালাতে পারবে না, হিন্দুরা ওখানে বাংলাদেশি নয়, তারা বাংলাদেশের ভূমিপুত্র নয়। কি বলবেন রক্তিমদা? আসলে ফতোয়া দেওয়াটা হচ্ছে পার্টিকুলারলি একটা ধর্মের অঙ্গ, আর অন্য কোনো ধর্মের ফতোয়া দেওয়া হয় কিনা আমি জানি না। আমরা পশ্চিমবাংলাতে অনেক সময় ফতোয়া দেখি। তো বাংলাদেশে ফতোয়া শুরু হয়েছিল তসলিমা নাসরিনের সময় থেকে, যেদিনকে তসলিমা নাসরিনকে মুরতাদ ঘোষণা করে ঢাকার রাস্তায় মিছিল হয়েছিল, পরে সেই ফতোয়াও আমাদের পশ্চিমবঙ্গ জারি হয়েছিল। এই কালে, সাম্প্রতিককালে প্রথম ফতোয়া যেটা আমরা দেখি সেটা হচ্ছে গোপালগঞ্জে রীতিমতো বাজারে মাইকিং করে বলা হয়েছে যে মহিলারা বাড়ির থেকে বেরোবেন না। এই কদিন আগে, 15 দিন আগে, মহিলারা বাড়ির থেকে বেরোবেন না এবং তারা কোনো রকম জিনিসপত্র কিনতে আসতে পারবেন না, তারা ঘরেই থাকবেন। এবং দোকানে গিয়ে বলা হয়েছে মাইকিং করে যে আপনারা মহিলাদের কোনো জিনিসপত্র বিক্রি করবেন না। এটা গেল এক কারণ। এবার দ্বিতীয় হচ্ছে যে ফতোয়াটা যেটা দিচ্ছে, আপনার দেখেছেন যে গরুর মাংস
হোটেলে বাধ্যতামূলক। দেখুন বাংলাদেশে তথা এটা আমাদের বাংলায় আমি দীর্ঘদিন ধরে দেখেছি যে প্রচুর দোকান আছে, সে মুসলিম দোকানেও কিন্তু নো বিফ লেখা থাকে, কারণ অনেক হিন্দুরা মুসলিম দোকানে গিয়ে খাওয়া দাওয়া করেন। যেমন আমরা এখানেই কতগুলো রেস্টুরেন্ট আছে যেখানে বিরিয়ানি খেতে যান, সেখানে নো বিফ লেখা থাকে। তো বাংলাদেশেও সেটা ছিল নো বিফ লেখা। এখানে হিন্দুরাও যেমন যান, মুসলমানরাও তেমন। যে কোনো সুস্থ দেশেই তাই থাকে, নো বিফ লেখা এখানে, যে কোনো সুস্থ দেশে সুস্থ গণতন্ত্র তাই থাকে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে বিফটা মাস্ট করে দেওয়া হচ্ছে, বিফ খেতে দিতে হবে। এবার ওখানে যেসব নিরামিষ ভোজী দোকানও আমি কিন্তু ঢাকায় বেশ কয়েকটি দেখেছি, নিরামিষ দোকান যেখানে ভেজিটেরিয়ান দোকান, এবং স্বাস্থ্যের কারণে অনেক হিন্দু অনেক মুসলমান কিন্তু ভেজের দোকানে যান, এবং তারাও কিন্তু আর যেতে পারছেন না, আটকে গেলেন। আমার মনে হয় এখানে অন্য আরেকটা বড় টার্গেট আছে। এক হচ্ছে হিন্দু ব্যবসায়ীদের যেমন দোকান বন্ধ করে দেওয়া, তার পাশাপাশি ঘুরিয়ে যে টার্গেটটা আছে সেটা হচ্ছে ইসকন, আবার ইসকন। কারণ জানেন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলার শহরে একটি করে ইসকনের নিরামিষ ভোজনালয় রয়েছে, এবং কোর্ট বিল্ডিংয়ের পাশে যেখানে কোর্টগুলো আছে। আমি নিজেও দু একটি এরকম ইসকনের ভোজনালয়ে দুপুরে খাবার খেয়েছি, যেখানে খুব কম পয়সায় তারা কিন্তু খাবার খাইয়ে থাকে, নিরামিষ খাবার খাওয়ান, এবং সেখানে হিন্দু মুসলিম উভয় খায়। অর্থাৎ ইসকনকে মারো, সেটা ঘুরিয়ে ইসকনকে সরাসরি না বলতে পেরে এই ভোজনালয়ের মধ্যে গরুর মাংস রাখতে হবে। ইসকনের পক্ষে এটা কখনো সম্ভব নয়, হিন্দুদের পক্ষে কোনো সম্ভব না। তাই এবার হিন্দুদেরকে হাতে মারা নয়, ভাতে মারার পরিকল্পনা নিয়েছে মৌলবাদীরা, এবং যাকে প্রচ্ছন্নভাবে সমর্থন করছে ইউনূস সরকার। একদম। আমি মারাত্মক, মানে কিছু বলার নেই, মারাত্মক একটা অ্যাঙ্গেল দিলেন। ওখানে স্বামী পরমাত্মানন্দ রয়েছেন। আমার একটাই প্রশ্ন, মানে শুধুমাত্র তো একটা নির্দিষ্ট ধর্মের জন্য একটা দেশ নয়, সবাই মিলে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি সঙ্গে সঙ্গে হাতে একটা তালিকা নিয়ে বসেছি, যারা বলেন না যে কি বলছে কেন বলছে, হাতে লম্বা তালিকা নিয়ে বসেছি। এখানে কম করে 9 জনের নাম রয়েছে, 9 জন হিন্দু শহীদের নাম রয়েছে, যারা জুলাইয়ে, যারা আপনারাই বলেন না জুলাই বিপ্লব, তার মধ্যে 9 জনের নাম রয়েছে। নামগুলো জানি না মনে আছে কিনা আপনাদের। রিয়া গোপ, হৃদয়চন্দ্র তরুয়া, রুদ্র সেন, দীপ্ত দে, শুভশীল, সৈকত চন্দ্র দে, রিপন চন্দ্র শীল, তনয় চন্দ্র দাস। মনে পড়ে এদেরকে? এরা কিন্তু হিন্দু বাড়ির ছেলে, এরাও কিন্তু ইউনূসের সরকারের নেপথ্যে নিজের প্রাণ দিয়েছিল। কি করে বলতে পারেন যে এইভাবে কোথাও কোনো জায়গাতে তাদের ন্যূনতম ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় ভাবাবেগ সেটুকু পর্যন্ত রাখা জায়গা থাকবে না? বাধ্যতামূলক। অনেক হিন্দু সন্ন্যাসী তারা যান স্বামীজি, এমনকি ইসকনের ক্ষেত্রেও আমরা দেখেছি এপার ওপারে অনেকেই যাচ্ছেন, ওপারে যাচ্ছেন, এপারে আসছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম শুধুমাত্র যারা মহারাজরা যাচ্ছেন তা নয়, অনেকেই আমার আশপাশে দেখেছি অনেকের মা, বাড়ির লোকজনেরা, বয়স্ক দাদু দিদিমা ঠাকুমা, তারা বলেন যে একবার দেখিয়ে নিয়ে আসবি, যে দেশটা ছেড়ে এসছি, এবার কুমিল্লা নিয়ে যাবি। তারা হয়তো গরুর মাংস খান না, কিন্তু তারা গিয়ে বাংলাদেশে ভাবুন এরপর কোনো হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেতে যেতে পারবেন না। মানে বাংলাদেশে থাকতে গেলে তোমাকে গরুর মাংস রেস্টুরেন্টে খেতেই হবে। এটা সম্ভব কিভাবে, কোন জায়গা থেকে এটা করা যেতে পারে? মানে ধর্মীয় ভাবাবেগকে নষ্ট করে কোথাও তাদেরকে ভিটে মাটি ছাড়া করার চেষ্টা। ইসকনের যে তত্ত্ব দিলেন রক্তিমদা, কি বলবেন স্বামীজি? একটাই কথা বলবো, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। ওদের পাখা উঠেছে, ওরা শেষ হয়ে যাবার আগে প্রদীপের শেষ দপদপানিটা করছে। যে দেশের অর্থনীতিটা ভেঙে পড়েছে, আর হয়তো 3-4 মাস পর যে দেশটা দেউলিয়া বলে ঘোষণা হয়ে যাবে, যাদের নিজস্ব চাষবাস নেই, যাদের নিজস্ব কোনো ভিত্তি নেই, আমাদের এখান থেকে আলু পেঁয়াজ না গেলে যারা খেতে পায় না, তারা আজকে ধর্মীয়ভাবে একটা চরম অশান্তি ঘটানোর চেষ্টা করছে। এইরকম তারেক রহমানের মতো মানুষদেরকে খরম পেটা করা উচিত। এরা শুধু হিন্দুর শত্রু তাই নয়, এরা ইসলামেরও শত্রু। এইভাবে কোনোদিন শান্তির ধর্ম হিসেবে ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এই মাদানি টাইপের ধর্ম প্রচারকেরা আর ওই তারেক রহমানের টাইপের গণপরিষদের যারা সদস্য, তারা আসলে পারতপক্ষে ইউনূস সরকারের গোপন এজেন্ডা, ওটাকে একটা ইসলামিক স্টেট ঘোষণা করা, হিন্দু শূন্য করা, সংখ্যালঘু শূন্য করা, সেটার দিকে এগোচ্ছে। শুধু হিন্দুর কেন, আজকে সকালবেলা এমনও তথ্য আমরা পেয়েছি যে সেখানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, তাতেও কতগুলো বিধিনিষেধ দেওয়া হয়েছে। কে গির্জায় যেতে পারবে, কে পটকা ফাটাতে পারবে, কে পারবে না, পটকা ফাটানো যাবে কি যাবে না, এইরকম ভাবে যে কোনো সংখ্যালঘুদের প্রতি, যে কোনো ধর্মে
তার বিরুদ্ধেই বাংলাদেশে এই যে খড়গহস্ত হচ্ছে। এবং যখন তারা বলছে যে গরুর মাংস মেনুতে না থাকলে সে হোটেলটা বন্ধ করে দেওয়া হবে, তখন তারা কেবলমাত্র ইসকনের যে অন্তরে আঘাত করছে তা নয়, আপামর হিন্দুর অন্তরে, হিন্দুর ভাবাবেগে তারা আঘাত করছে। এটা হতে দেওয়া যায় না। ইউনিট সরকারকে ইমিডিয়েট এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এই কথার জন্য যিনি বলেছেন সেই তারেক রহমানকে ক্ষমা চাইতে হবে এবং প্রতি পদক্ষেপে হিন্দু নির্যাতন, হিন্দু ভাবাবেগে আঘাত করা, হিন্দু নারীরা শাখা পলা নোয়া পড়তে পারবে না, সিঁদুর মুছে প্রাণ রক্ষা করতে হবে, গলা থেকে তুলসীর মালা রুদ্রাক্ষের মালা খুলে ফেলে নিজের প্রাণ রক্ষা করতে হবে, এ হতে পারে না। বাংলাদেশ যতটা মুসলমানের ঠিক ততটাই বাঙালি হিন্দুর সংখ্যালঘু। একদমই তাই। আমি এই জায়গা থেকেই আসবো, আমাদের আরও বাকি জাতির কাছে আসার আগে এই মুহূর্তে যে ছবিগুলো আমি দেখাবো পরপর, যে দেবশ্রীর কাছে আসার আগে এবং বিনাকদার কাছে আসার আগে বলা হচ্ছে যে হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে। 5ই অগস্ট থেকে শুধুমাত্র কয়েকটা পরিসংখ্যান আমি দেবো, বাকিটা দেবশ্রী আমাদের সঙ্গে রয়েছেন, তিনি প্রতি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কানেক্টেড থাকছেন। 5ই অগস্ট থেকে যদি শুধুমাত্র হিন্দু নিধনের কয়েকটা পরিসংখ্যান দেখা যায় যে কিভাবে করা হয়েছে, এবং এটা জানেন আপনারা, ইতিমধ্যেই গত 3 দিন আগে বাংলাদেশের তরফ থেকে প্রেস সচিব প্রেস কনফারেন্স করে তারা স্বীকার করে নিয়েছে এখনো পর্যন্ত প্রায় 88খানা মামলা, হিন্দুদের ওপর অত্যাচারের মামলা তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন শুধুমাত্র রিপাবলিক বাংলার টানা খবরের জন্য। আর পালানোর পথ নেই। ছোট কয়েকটা পরিসংখ্যান দেখাচ্ছি আমি, দেখে নিন। 5ই অগস্ট থেকে শুরু করে পরপর বাংলাদেশে হিন্দু নিধন, 5ই অগস্ট থেকে শতাধিক হামলা, যদি শতাধিক হামলা, কিছু কিছু হামলা রেজিস্টার্ড হয়েছে, আসলে এই সংখ্যাটা সহস্রের কাছাকাছি। কয়েক হাজার হামলা হয়েছে হিন্দু পরিবারের ওপরে। যশোর, খুলনা, সাতক্ষীরায় নির্যাতন চলেছে, মূলত যশোর, খুলনা, সাতক্ষীরায় ভয়ঙ্কর রকম অত্যাচার, কারণ এই জায়গাগুলোতে হিন্দু পার্সেন্টেজ বেশি ছিল। এছাড়াও ফুলপুর, তারকান্ডা উপজেলায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, একের পর এক বাড়ি ভাঙচুর করা হয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং রীতিমতো এসে মারধর করা হয়েছে, লুটপাট চালানো হয়েছে। হিন্দুদের বাড়ি ঢুকে লুটপাট চালানো হয়, আমি যেটা বলছিলাম, শুধুমাত্র নগদ অর্থ নয়, দামি জিনিসপত্র, এমনকি বাড়ির গবাদি পশু সেগুলো পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে। সনাতনীদের বাড়িতে ঢুকে গরু লুট, যে লুটপাটের একটা ছোট ট্রেলার আমরা দেখেছিলাম বঙ্গভবনে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। শেখ হাসিনার বঙ্গভবনে ঢুকে হাঁস মুরগি পর্যন্ত তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। আসলে সেটা ওভারঅল বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, হিন্দু অধ্যুষিত জায়গাতে হয়েছে। গত 5ই অগস্ট থেকে হিন্দুদের দোকান ভাঙচুর করা হয়েছে যাতে তারা ব্যবসা করতে না পারেন, ধরে প্রাণে যাতে তারা মারা পড়েন। নেক্সট, অভয়নগরে 26 হিন্দু পরিবারের ওপর হামলা হয় একসঙ্গে এক রাতে, 26টা হিন্দু পরিবারের ওপরে। এছাড়াও বিভিন্ন জায়গাতে একসঙ্গে তো বারবার হয়েছে, কিন্তু একসঙ্গে পীরগাছায় মন্দির ভাঙচুর করা হয়। যদি মন্দির ভাঙচুর করার আলাদা তথ্য দিতে হয় তাহলে তারও লম্বা তালিকা রয়েছে, শুধুমাত্র পীরগাছা নয়। 5ই অগস্ট থেকে হেন কোনো জেলা উপজেলা বাদ নেই যেখানে মন্দিরের ওপরে আক্রমণ হয়নি। সুলতাননগরের হিন্দু পল্লীতে লাগাতার টানা হামলা চলে কয়েক দিন ধরে, বলা ভালো আসলে কয়েক সপ্তাহ ধরে। সেখানকার হিন্দু পল্লীতে কেউ থাকতে পারেননি, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আবার কয়েক সপ্তাহ পর তারা ফিরে আসার চেষ্টা করেছেন। হরিচাঁদ মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়, জায়গায় জায়গায় ঘটনাগুলো ঘটেছে এবং এই তালিকা এতটাই লম্বা, এর মধ্যে থেকে অনেক কিছু এই স্বল্প সময়ে আমি দেখাতে পারবো না, কারণ এর মধ্যে সব থেকে বড় যে পার্ট, যে অংশ, তা হচ্ছে ইসকনের ওপরে হামলা এবং ভুল ভাল মিথ্যে মামলা দেওয়ার ঘটনাতে এর মধ্যে রয়েছে। আমি দেবশ্রীর কাছে আসবো। দেবশ্রী, কি অবস্থার মধ্যে রয়েছেন? এত অত্যাচার, এত নারকীয়তা, এবার যে নতুন নতুন ফরমান ফতোয়া আসছে তাতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে নয় কি দেবশ্রী, যে আসলে নতুন বাংলাদেশে, তৃতীয়বার স্বাধীনতা পাওয়া বাংলাদেশ আসলে হিন্দু শূন্যের রাস্তায় এগোচ্ছে। বাংলাদেশে কোনো হিন্দু আর হিন্দু হয়ে বেঁচে থাকতে পারবে না, হিন্দু থাকবে হয়তো কিন্তু হিন্দু হয়ে বেঁচে থাকতে পারবে না, কি মনে হয়? আচ্ছা, এখানে দুটো চিত্র আমাদের কাছে খুব পরিষ্কার। একটা হচ্ছে আমাদের মানে এটা মেনে নিতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশে হিন্দুদের কিন্তু একটি বিশেষ ভূমিকা আছে এবং সেই হিন্দুকে যদি শূন্য করে দেওয়া হয়, বাংলাদেশ থেকে যদি হিন্দু নিধন করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এমনিই শেষ। আমি বলছি যে চট্টগ্রাম অঞ্চলে এক শ্রেণী আছে যারা সারা বাংলাদেশে তাদের প্রচুর ব্যবসা আছে, আমি যেটুকু আমার কাছে মেসেজ এসেছে, এবং তাদের সম্পত্তি অধিগ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, সম্পত্তি যদি তোমরা অধিগ্রহণ করে নাও তাহলে সেই সম্পত্তিটা তো মৌলবাদীদের কাছে যাবে না, সেইতে তো দেশের উন্নতি কিছু হবে না।
হিন্দু নিধন করলে কিন্তু বাংলাদেশের ওপরে বিশাল একটা ক্ষতি আসবে এবং পাকিস্তান প্রথম থেকেই তো পাকিস্তানের নীতিই ছিল হচ্ছে হিন্দু নিধন করে একটা মৌলবাদী রাষ্ট্র তৈরি করা, এবং যেভাবে পাকিস্তান একের পর প্রথম থেকেই হিন্দুদের ওপর অত্যাচার হয়ে এসেছে, এবং আফগানিস্তান আমরা বিভিন্ন জায়গায় যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে সব জায়গায় পাকিস্তান বিদেশের কোনো একটি শক্তিশালী রাষ্ট্রের সহায়তায় সেই জায়গায় অত্যাচার চালিয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্র সেই জায়গাটাকে শুষে খেয়েছে, শোষণ চালিয়েছে, এবং বাংলাদেশের অবস্থাও তাই হতে চলেছে। হিন্দু নিধন যদি এইভাবে চলতে থাকে ঠিক আছে চলবে, কিন্তু বাংলাদেশের আপনি বলছেন যে আপনার কাছে অনেকে প্রান্ত থেকে অডিও পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভয় পাচ্ছেন, এবং যে ছবিগুলো আমি দেখলাম আমাদের কাছে যে তথ্যগুলো আসছে যে প্রাণে বাঁচার জন্য শাখাপলা খুলে ফেলতে হচ্ছে, লাল তাগা খুলে ফেলতে হচ্ছে। আপনার কাছে কি কি খবর আসছে? আমার কাছে খবর আছে যে শাখাপলা খুলে ফেলতে হচ্ছে, তারা যারা চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে ছিলেন, যারা আদালতে চত্বরে পৌঁছেছিলেন, তাদের প্রত্যেকের উপরে কেস দেওয়া হচ্ছে এবং একটা হিউজ অ্যামাউন্ট তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কেসটাকে উইথড্র করার জন্য খরচা করতে হচ্ছে, এবং তারা কিন্তু প্রত্যেকে ঘর ছাড়া এখন, মানে ভুয়ো মামলা থেকে কোটি টাকা রোজগার। এটা আমি আগের দিনকে বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে ইচ্ছে করে মামলা দেওয়া, তারপর মামলা তুলে নিচ্ছি বলে আবার বেশি টাকা ক্লেম করা, যাতে সব রকম ভাবে তাদের যতটুকু নগদ অর্থ রয়েছে ওটুকু শুষে নেওয়া যায়। কি মারাত্মক স্ট্র্যাটেজি! আর ইসকনের ওপরে এত চাপ আসছে কেন? সারা বিশ্বে ইসকন যেভাবে হিন্দু ধর্মের প্রচার করছে, এটা তো অনেক দেশের ওপর একটা চাপ তৈরি হবেই। এই জন্য ইসকনের ওপরে একটা চাপ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে, এবং বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে ওনার নেতৃত্বে হিন্দুদের একত্রিত করে তুলেছিলেন, যে কথাটা বারবার করে আসছে, চট্টগ্রাম তো হাতছাড়া হয়ে যেত। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি না সরানো হতো, তাকে যদি অ্যারেস্ট না করা, ভাবা যে একজন বৃদ্ধ একজন মানে ব্যারিস্টার যিনি আছেন রবীন্দ্রনাথ ঘোষ, আজকে ওনার গায়ে হাত তোলা হয় একটা আদালত চত্বরে। এটা কোন দেশ? হ্যাঁ, আমার এসব দেখে মনে হচ্ছে, খুব স্পষ্টভাবে বলতে ইচ্ছা করছে যে এখন বোধহয় সময় এসছে আমরা পশ্চিমবাংলায় যারা ওপার থেকে চলে এসেছি, আসুন যদি সবাই মিলে আমরা আমাদের জমি ফেরতের দাবি করে বিশ্ব আদালতে মামলা করি যে আমাদের এই জমি ফেরত দিতে হবে। কারণ আমাদের জমিতে থেকে আমাদের স্বজাতির ওপর আক্রমণ করবে এবং তাদেরকে দেশত্যাগ করাবে, তাদেরকে ধর্মচ্যুত করাবে, তাদেরকে ধর্ষিত করাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কোনো সুস্থ দেশ নয়। আমার কাছে একটি ছবি আছে, দেখুন, এই মেয়েটি হচ্ছে ইতিমা মণ্ডল, ইনি একজন হিন্দু অভিনেত্রী। এই মহিলাকে নেওয়ার প্রায় 50 শতক জমি ছিল, তাই সেই 50 শতকের জমি থেকে প্রায় 22 শতক জমি কেড়ে নেওয়া হয়েছে। বাকি জমি কেড়ে নেওয়ার জন্য এনাকে দিন রাত্রি থ্রেট করা হচ্ছে, ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে, এবং পরশুদিন এনার ওপর আক্রমণ করা হয়েছে কোর্টের মধ্যে, এবং দেখুন এই আহত অবস্থায় উনি রয়েছেন। তো এরকম ঘটনা প্রতিদিন কোথায় কোথায় ঘটছে সেটা পাওয়া যাচ্ছে না। তার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওখানকার ইন্টারনেট সিস্টেম, ওখানকার ফেসবুক, ওখানকার সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করছে ইউনুস সরকারের লোকজনরা মেয়েটাকে হাতে নিয়ে, যার ফলে নির্যাতিত হিন্দুরা বা সংখ্যালঘুরা, এর আগে যখন চট্টগ্রামে ওখানে যারা মানুষগুলো ছিলেন পাহাড়ি মানুষজন, তাদের ওপর যে অত্যাচার নেমে এসেছিল, তারা যখন সেগুলোকে দিতে চেয়েছিলেন তখন কিন্তু চট্টগ্রামে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ নয়, এরপরে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, বিনায়ক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা দেখেছি আগের দিনকে যে মেটার আধিকারিকের সঙ্গে দীর্ঘ মিটিং হয়েছে, এবং তারপর সালাউদ্দিন সোয়েব চৌধুরী বাংলাদেশের বর্ষিয়ান সাংবাদিক, তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন তার মধ্যে যে শব্দগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে লিস্ট করে, তার মধ্যে হিন্দু নিধন, অত্যাচার, কৃষ্ণ প্রভু, এই ধরনের শব্দ রয়েছে, যাতে এই শব্দগুলো থাকলে সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায় বা অটোমেটিকভাবে সেগুলোতে রিপোর্ট হয়, সেগুলো পরবর্তীকালে আর রিচ না পায়। আমার বক্তব্য, বিনায়কদা, খাদ্যাভ্যাস বেসিক যে জায়গাটা আমি দেখছিলাম যে শুরু থেকে একের পর এক যেগুলো হচ্ছে, মানে তোমাকে আমি তোমার খাদ্যাভ্যাসে আঘাত করব, তোমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করব, তোমার ভাষা, বাংলা ভাষা, তোমার রবীন্দ্রনাথ, তোমার নজরুল, তাতে আঘাত করব, সব রকমভাবে আঘাত করে তোমার কনফিডেন্সটাকে পুরো নষ্ট করে দেব, যাতে আমরা যা বলবো তোমাকে তাই করতে হয়। এবং হিন্দু একাধিক পোশাক বদলে যাচ্ছে, শাখাপলা খুলে ফেলছেন, মঙ্গলসূত্র খুলে ফেলছেন, তারা মাদুলি তাগা খুলে ফেলছেন। এগুলো এইভাবে কি সত্যি সত্যি হিন্দু শূন্য করার ছক কি নয়? এটা কি বলবেন? এই হিন্দু শূন্য করার ছক তো 1947 সাল থেকে চলছে, এটা আজকে নতুন কিছু নয় তো, এবং একটি তালিবানি রাষ্ট্রে এটাই প্রত্যাশিত। বলা প্রয়োজন যে এরা কিন্তু ইসলামিকও নয়, কারণ
আরবে কি গরু পাওয়া যেত? আরবে গরু পাওয়া যেত না। এটা আবুল বাশার বা অন্য অনেক ইসলামিক পণ্ডিতের লেখায় আছে যে প্রথম ইসলামের শুরুর সময় তখন কিন্তু আরবে তো গরু পাওয়া যেত না, তাহলে সেখানে কিন্তু গরুর মাংস বাধ্যতামূলক কিছু নয়। পুরো কাজটাই হচ্ছে আমার মতের থেকে ভিন্ন মতের কাউকে আমি বাঁচতে দেব না, এবং একটা ধর্মের অছিলা দিয়ে আমি সমস্ত সংখ্যালঘুর সব সম্পত্তি লুট করব। এরা ধর্মান্ধ কতটা জানি না, এরা লোভান্ধ। এইভাবেই এরা কিন্তু 47 থেকে 71 আমাদের পূর্বপুরুষের সমস্ত সম্পত্তি সবকিছু লুট করেছে, এবং একটা তালিবানি রাষ্ট্রে যা যা দেখা যায় তাই দেখা যাচ্ছে। যেমন আমি আফগানিস্তানের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আফগানিস্তানের অনেক লেখকরা বাইরে থেকে এরা অ্যাপিল করেছিলেন যে আফগানিস্তানের মেয়েদের ইনজেকশন দেওয়া যাবে না, কোভিডের ইনজেকশন, কারণ ইনজেকশনটা কোনো পুরুষ দেয়। আমার বক্তব্য হচ্ছে এই তালিবানি রাষ্ট্রের তালিবানি অত্যাচার দেখে দেখে তো চোখ পচে গেল। আপনাদের ধন্যবাদ যে আপনারা ক্রমাগত এটা দেখাচ্ছেন, মানুষকে ঝিমিয়ে পড়তে দিচ্ছেন না, মানুষের এটা জানা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে যারা এখানে সম্প্রীতির সমানাধিকারের দামামা বাজান সব সময়, যারা কাশ্মীরে একটি জঙ্গির গায়ে ঢিল লেগেছে কেন তাই নিয়ে মানবাধিকার মিছিল করেন, প্যালেস্টাইন নিয়ে মিছিল করেন, তাদের কেন তারা হঠাৎ করে তাদের এক নেতাকে বক্তব্য রাখতে দেখছিলাম ভারতের পতাকার অবমাননা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী কিছু বলছেন না কেন? আমার প্রশ্ন করতে ইচ্ছে জাগে, ভারতের পতাকাটা কি কেবল ভারতের প্রধানমন্ত্রী? কেন পশ্চিমবাংলার সমস্ত মানুষ পথে নামবে না? ভারতের সমস্ত মানুষ যেদিন পথে নেমে ভারতের পতাকার অপমানের প্রতিবাদ করবে, সেই দিন কিন্তু অপমানের একটা বিচার হবে। ভারতের পতাকা কোনো ভারতের প্রধানমন্ত্রী বা কোনো রাজনীতিবিদের নয়। আপনি কাদের কাছে প্রতিবাদ আশা করেন? যারা কলকাতার ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে গরুর মাংস খেয়ে হিন্দুদের অপমান করেছিল, সেই বামপন্থীদের কাছে আপনি কি করে প্রতিবাদ আশা করেন? না, বামপন্থীরা এই মুহূর্তে খুব ব্যস্ত, তারা রয়েছে চালের দাম, ডালের দাম, এখানকার ভাতের দাম নিয়ে ব্যস্ত, তারা এই নিয়ে মন্তব্য করবেন। এবং প্রতিক্রিয়া বলে দিই, তারা প্রত্যেকেই বলেছেন যে বাংলাদেশের বিষয় একটা পররাষ্ট্র বিষয়, সে বিষয়ে আমরা মন্তব্য করবো না। কিন্তু তাদের কাছে ভিয়েতনাম পররাষ্ট্র ছিল না, কিউবা পররাষ্ট্র ছিল না, গাজা প্যালেস্তাইন পররাষ্ট্র ছিল না, অতএব তাদের বিচারিতা নিয়ে প্রশ্ন না করাই ভালো। সময় একদম শেষ। এই নিঃসন্দেহে এই টানা অত্যাচার, টানা যে অত্যাচারগুলো চলছে সেগুলোর প্রতিবাদ করব, এবং একই সঙ্গে সেই ছবিগুলো তুলেও ধরবো আমরা, কারণ আমরা আসল ঘটনা, আসল সত্য ছবি তুলে ধরতে বাধ্য, দায়বদ্ধতা রয়েছে আমাদের, তাই দেখাবো। আপাতত এই পর্যন্ত, ফিরে আসছি বিরতির পর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।